সালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের হচ্ছে আজকে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে গেল এইচএসসির। তো অনেকেই হয়তোবা মনে হচ্ছে তোমরা হতাশ হয়ে গেছো রেজাল্ট দেখে। এর কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে জিপিএ 5 এর পরিমাণ এবং পাশের সংখ্যা। তোমরা দেখছো যে অনেক ফল করেছে। বিগত যত বছরগুলোই হচ্ছে রেজাল্ট তোমরা দেখে এসেছো, মানে তোমরা যতগুলো রেজাল্ট দেখেছো আর কি, তার উপর বেসিস করে তোমরা ভাবছো এইচএসসি রেজাল্ট মানে অনেক খারাপ হয়ে গেছে এবার। বাট ট্রাস্ট মি, এইচএসসির রেজাল্ট অ্যাকচুয়ালি এমনই হয়ে আসতো করোনার আগ পর্যন্ত। তো আজকের এই ভিডিওটা তোমাদের রেজাল্ট পরবর্তী একটা সেশন, যে সেশনে আমি তোমাদেরকে বলবো যে এইচএসসি রেজাল্ট তো হয়ে গেল, এটাকে তুমি আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এই রেজাল্টের পরে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত এবং সেটার জন্য তোমাকে এখন থেকে কিভাবে প্রিপেয়ার হতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ সামনে তোমাদের কিন্তু মেইন যে এক্সাম অ্যাডমিশন টেস্ট আসছে, এই আমরা হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে এতদূর পর্যন্ত পড়াশোনা করে যাতে করে আমরা ফাইনালি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি এবং আমার ক্যারিয়ার পাথটাকে হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে গাইড করতে পারি। কারণ এরপর থেকেই তোমাদের হচ্ছে ডিরেকশনটা হচ্ছে ডাইভার্স হয়ে যাবে। এতদিন তোমার সেম টাইপের পড়াশোনা পড়ে এসেছিলে, বাট এখন থেকে তোমাদের আসলে যাত্রাটা শুরু, যে তুমি কে কোথায় কোন জায়গায় থাকবে। এই কারণে এইচএসসি রেজাল্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি মানি। বাট এটা একমাত্র ক্রাইটেরিয়া না যে তুমি আসলে তোমাকে ফিউচারে কিভাবে দেখো। ঠিক আছে? তো আজকের এই দিক নির্দেশনামূলক যে ভিডিওটাতে এখানে আমরা হচ্ছে এইচএসসির যে বিগত রেজাল্টগুলো সেগুলো একটু অ্যানালাইসিস করব এবং তার উপর বেসিস করে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের গুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কীরকম হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখে, তার উপর ভিত্তি করে আমরা মূলত আজকে দুইটা রিনাউন্ড ইউনিভার্সিটির আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখব। বিগত সালগুলোতে যখন তোমার এইচএসসির রেজাল্ট এরকম ছিল বা এর থেকেও হয়তো বা খারাপ ছিল, সেই সময়গুলোর সাথে বর্তমান যা যা তোমরা রেজাল্ট বর্তমানে আজকে যারা দেখছো এবং এর আগের 3-4 বছরের তোমরা যা দেখেছিলে, এবং রেজাল্ট খুব ভালো হলে কি সুবিধা বা অসুবিধা আছে বা খারাপ হলে কি সুবিধা বা অসুবিধা আছে, সেই সম্পর্ক জিনিস নিয়ে কথা বলবো এবং এখন থেকে তোমাদেরকে প্রিপারেশন কিভাবে নিতে হবে সেই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালিসিস করবো আমরা। তো 25-এর আজকে যে রেজাল্টটা বের হলো, সেটা রেজাল্ট বের হওয়ার আগে আমরা বিগত 10 বছরের একটু রেজাল্টটা অ্যানালাইসিস করে আসি এবং বোঝার চেষ্টা করি যে এইচএসসি কোভিডের আগ পর্যন্ত রেজাল্টগুলো কেমন হতো, কোভিডের পরে কি সমস্যা ফেস করছিলাম আমরা, এবং তার কারণে কোন কোন ভাবে হচ্ছে ইউনিভার্সিটিগুলো তাদের ক্রাইটেরিয়াগুলোকে চেঞ্জ করে দিয়েছিল এবং বর্তমানে তোমাদের আজকের যে রেজাল্টটা বের হলো তার উপর ভিত্তি করে এই ক্রাইটেরিয়াগুলো কি সম্ভাব্য চেঞ্জ আসতে পারে কিনা, সেটা হচ্ছে সম্ভাবনা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথম দেখো, আমরা 2025 সালের রেজাল্ট নিয়ে যেহেতু কথা বলছি, তার আগে আমরা স্টার্ট করবো 2015 সালের রেজাল্ট থেকে। 2015 সালের ব্যাচ হচ্ছে আমি ছিলাম। তো এই সবগুলোই আমি প্রত্যেকটা স্লাইডে যে জিনিসগুলো দেখাবো, এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। আমি হচ্ছে কার্টিসি দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না এখানে কোন কোন সাইট থেকে, বাট আমি হচ্ছে মোটামুটি একটা জিস্ট দেওয়ার তোমাদের চেষ্টা করব যে কোন ইয়ারের রেজাল্টগুলো কিরকম ছিল। তো এইচএসসি যে 15 ব্যাচের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা একটু খেয়াল করলে দেখতে পাবে সেই বছর তোমার টোটাল জিপিএ 5 ছিল হচ্ছে 42,000 এবং টোটাল পাস করেছিল অলমোস্ট 70% স্টুডেন্ট, অলমোস্ট 70% স্টুডেন্ট পাস করেছিল এবং তোমার এ প্লাসের সংখ্যা ছিল কত, 42,000-এর মতো। তুমি জাস্ট এই নাম্বারটা একটু মাথায় রাখার চেষ্টা করো, যত আমরা সামনে যাব রেজাল্টের ভ্যারিয়েশন তুমি একটু বুঝতে পারবা। দেখো তো টোটাল অ্যাপিয়ারেন্স কত ছিল, কতগুলো স্টুডেন্ট আসলে পরীক্ষা দিয়েছে, দেখো টোটাল 10.5 লাখের মতো, তাই না? ঠিক আছে, তো প্রায় 10 লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছে মাত্র কতজন, 42,000 জন, যার পার্সেন্টেজে করলে মাত্র 4%। এ প্লাস রেট কত, মাত্র 4%। তো 4% স্টুডেন্ট শুধুমাত্র এ প্লাস পেয়েছিল 2015 সালে। ক্রাইটেরিয়াগুলোতে আমরা পরে আসবো। 2016 সালেতে আবার যদি চলে যাই, এর ঠিক পরের বছরই টোটাল হচ্ছে পরীক্ষা দিয়েছে এমন স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রায় 12 লাখ। দেখো স্টুডেন্ট সংখ্যা কিন্তু বেড়ে গেছে, 10 লাখ থেকে 12 লাখ হয়ে গেছে, বাট এ প্লাসের যে হারটা সেটা কি তুলনামূলক বেড়েছে সেভাবে? তুমি যে রেটটা কল্পনা করো, যে রেটটা একটু 4.1%-এর কাছাকাছি ছিল, সেটা একটু বেড়ে গিয়ে 4.8% হয়ে গেছে এবং এ প্লাসের সংখ্যা কিন্তু তোমার ভ্যারি করে হয়ে গেছে তোমার হচ্ছে 58,000। এর আগের বছর থেকে বেড়ে গেছে কিন্তু, তাই না? 42,000-এর থেকে 16 সালে গিয়ে এ প্লাসের সংখ্যা বেড়ে গেছে এবং সেই সময় পাশের যে হারটা সেটাও কিন্তু বেড়ে গেছে। সবকিছু ডিপেন্ড করে তোমাদের মার্কিং কিভাবে করা হচ্ছে, প্লাস সেই বছরে কোয়েশ্চেন কেমন এসেছিল,
আমি যে 15 বা 16 সালের কথাগুলো বলছি এগুলো কিন্তু হচ্ছে বর্তমানে যে সৃজনশীল পদ্ধতি এসেছে তার একেবারে ইনিশিয়াল পর্যায়ে, ঠিক আছে? যেমন আমি যদি আমার কথা বলি, আমরা এইচএসসি 15 সালে সৃজনশীলের হচ্ছে সায়েন্সগুলোতে হচ্ছে মনে হয় প্রথম ব্যাচ না সেকেন্ড ব্যাচ হয়তো বা, ঠিক আছে? তবু কিন্তু হায়ার ম্যাথ কিন্তু আমাদের তোমার সৃজনশীল ছিল না, নর্মাল ভাবে পরীক্ষা হতো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো হচ্ছে সৃজনশীল আকারে আমরা পরীক্ষা দিয়েছি। তো 16 সাল থেকে মনে হয় হচ্ছে ম্যাথেও মেবি মেবি হচ্ছে 16 সাল থেকেই ম্যাথেও হচ্ছে তোমার সৃজনশীল এসে যায়। তো যাই হোক, এই পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হওয়ার কারণে এই এ প্লাসের একটা চেঞ্জ আসে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, একটা পদ্ধতি যখন নতুন আসে টিচাররা স্বাভাবিকভাবেই হচ্ছে একটু হালকাভাবে মার্কিং করে স্টুডেন্টদেরকে। বাট তারপরেও তুমি এ প্লাসের সংখ্যাটা দেখছো 58,000, পার্সেন্টেজ দেখছো মাত্র হচ্ছে 4.9%, 5%-এরও কম স্টুডেন্ট তোমার মাত্র এ প্লাস পেয়েছে। এইচএসসি যদি 17 সালের দিকে যাই, আবার একটু খেয়াল করো, তোমার স্টুডেন্ট সংখ্যা খুব বেশি কমেনি কিন্তু, 12 লাখ থেকে প্রায় 11 লাখ সামথিং, 11.5 লাখ হয়ে গেছে। বাট এ প্লাসের হারটা তুমি খেয়াল করো, এবার কিন্তু মারাত্মক একটা ধস নেমেছে রেজাল্টে, মাত্র 37,000, এবং এ প্লাসের রেটটা তুমি দেখতে বুঝতে পারছো যে 3.26%, 3.3%-এর মতো এ প্লাস পেয়েছিল 2017 সালে। তাহলে এই যে 2017 সালটাকে আমরা একটু মনে রাখবো, 2017 সালটাকে আমরা একটু মনে রাখবো, কারণ এর উপর বেস করে আমরা কিছু আইডিয়া পাওয়ার চেষ্টা করব যে ইউনিভার্সিটিগুলোকে কিরকম চিন্তা করতে পারে তোমাদের এবার। ওকে, তাহলে এই প্লাসের সংখ্যা মোটামুটি 38,000, 40,000-এর নিচে, এবং তোমার যে পাশের হারটা সেটা কিন্তু 70%-এর নিচে ছিল, দেখো 68%। এবং 17 সাল হচ্ছে মেইন ভিলেন না, তুমি যদি 18 সালের রেজাল্টটা দেখো তাহলে আরো চমকে যাবে। এইচএসসি 18 সালের রেজাল্টটা আরো ভয়াবহ ছিল, কারণ এই রেজাল্টের ক্ষেত্রে তোমার তোমার পাশের যে হারটা সেটা আরো কমে গিয়ে 66% হয়ে গেছে। এবং এখন পর্যন্ত আমরা আজকে যতগুলো এইচএসসি রেজাল্ট নিয়ে কথা বলবো, সবচেয়ে খারাপ রেজাল্ট হচ্ছে এইচএসসি 18 সালে। তোমরা এখনো ছোট, তোমরা আসলে জানো না এই পরীক্ষাগুলো কেমন হয়েছিল। বাট সৃজনশীলের প্রথম যুগে একটু প্যাচালো কোয়েশ্চেনে কিন্তু অনেক কিছু ঝামেলা ক্রিয়েট করতো। ফিজিক্স সেকেন্ড পেপার দিন আমার মনে আছে, আমার এক স্টুডেন্ট কাঁদতে কাঁদতে এসে বলে যে ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্ন খুবই হার্ড হয়েছে ঢাকা বোর্ডে, এবং ও অ্যাকচুয়ালি অনেক খারাপ রেজাল্ট করেছিল ফাইনালি। দেখো এই যে জিনিসটা, যে মাঝে মাঝে কোয়েশ্চেনের কারণেও কিন্তু রেজাল্টের ধস নামতে পারে, শুধুমাত্র খাতা দেখার উপর তুমি আসলে দোষ দিতে পারবে না যে খাতাতে হয়তো মার্ক দেয়নি, 1 মার্ক গ্রেস দিলেও তো পারতো, ব্যাপারটা এরকম না। বাট এরকম রেজাল্ট আগেও হয়ে এসেছে। তুমি 25-এর সাথে যদি 18-র কম্পারিজনটা একটু পরে দেখাই, দেখা যাবে যে 25-এর তোমরা যে রেজাল্টটা দেখছো সেটা অনেক ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি। এইচএসসি রেজাল্ট এত ভালো হয় না, এইচএসসি রেজাল্ট আসলেই এরকমই হয়ে আসতো। এই মাঝখানে কয়েকটা বছর আমরা অনেক ভালো রেজাল্ট দেখে দেখে এমন অভ্যস্ত হয়ে গেছি, আমরা হয়তো ভেবে নিয়েছি এটাই মনে হয় এইচএসসিতে হওয়া উচিত। বাট অ্যাকচুয়ালি এরকম না। পড়াশোনা করা যারা স্টুডেন্ট আছে না, তারাই অ্যাকচুয়ালি স্টুডেন্ট, তারাই অ্যাকচুয়ালি চান্স পায়। তুমি যদি ভালো করো আজকের রেজাল্টে, বা তোমার হচ্ছে খুব সামান্য গাফিলতির কারণে একটু ভুল হয়ে গেছে, শুধরানোর এখনো সময় আছে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দেখো তাহলে 18 রেজাল্টটা একটু মনে রাখো, কারণ 18 রেজাল্টটাও কিন্তু অনেক খারাপ একটা রেজাল্ট আমি বলবো, গতানুগতিক রেজাল্টের উপর বেস করে, ঠিক আছে? 19-এর কথা যদি বলি, 19-এ কিন্তু হচ্ছে তোমার রেজাল্টটা আবার হচ্ছে গেইন করেছে, এবং পাশের হার তোমার বেড়ে 74% হয়ে গেছে। বাট স্টিল স্টিল এ প্লাসের হারটা, এ প্লাসের রেটটা কিন্তু 4 ক্রস করেনি, 3.5%। কারণ এখানে স্টুডেন্ট সংখ্যা বেড়ে গিয়ে 13 লাখের উপরে চলে গিয়েছিল, এবং টোটাল যে পাশের হার সেটা 74%, এবং এ প্লাস পেয়েছিল 47,000। দেখো তাহলে এটাও কিন্তু আমি মোটামুটি বলবো যে মডারেট রেজাল্ট, মানে অ্যাকচুয়াল যেরকম রেজাল্ট হওয়া উচিত। তাহলে দেখো এই তিনটা বছর 17, 37,000, 3.2%, দেন হচ্ছে 30,000, 66% পাস রেট, অনলি 2.37% এ প্লাস, 2.37%। তাহলে 18 রেজাল্টটা সবচেয়ে খারাপ। এরপরে যদি আমরা যাই, 19-এর রেজাল্টটাও হচ্ছে খুব একটা আহামরি ভালো বলবো না, এ প্লাসের সংখ্যা একটু বাড়লেও আলটিমেটলি টোটাল স্টুডেন্ট কম হওয়ার কারণে তোমার পার্সেন্টেজে হচ্ছে তোমার কমে গিয়েছে। এখন আসি দ্য মাইটি 2020 সাল। এখানে কি ঘটনা ঘটলো? এখানে ঘটনা ঘটলো যে কোভিড চলে আসলো, এই কারণে হচ্ছে তোমরা এইচএসসি পরীক্ষা দিতে পারলে না। তো এই কারণে এবার কিন্তু ফেল করানো হয়নি বললেই চলে। অটো পাসের কারণে তোমরা অটোমেটিক্যালি এসএসসি থেকে এই নাম্বারগুলোকে ম্যাপিং এর মাধ্যমে নাম্বার ম্যাপিং করে অ্যাকচুয়ালি এই এইচএসসি রেজাল্টটা পাবলিশ করা হয়। তো সেই সাপেক্ষে টোটাল যতজন পরীক্ষা দিয়েছিল অলমোস্ট সবাই, মানে এসএসসি আর কি, এসএসসি যতজন পরীক্ষা দিয়েছিল অলমোস্ট সবাই হচ্ছে অ্যাকচুয়ালি
পাস করেছে। তো দেখো টোটাল ফেল হচ্ছে 390, এটা আমার কারণ অজানা, বাট ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এ প্লাসের যে সংখ্যাটা সেটা অনেক বেশি। কেন অনেক বেশি? কারণ ওই যে এসএসসিতে তো অনেকেই এ প্লাস পায়, এসএসসিতে অনেকেই এ প্লাস পায়, এইচএসসির সাথে এইচএসসি তুমি হচ্ছে ইয়ে করতে পারবে না। তো এই কারণে হচ্ছে সংখ্যাটা অনেক বেশি এবং এ প্লাসের রেট হয়ে গেছে 12%। দেখো এটা অ্যাকচুয়ালি রেজাল্ট না, এটা হচ্ছে ম্যাপিং এর মাধ্যমে তৈরিকৃত রেজাল্ট। এই বছর যদি অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া সম্ভব হতো, তুমি রেজাল্টটাতে এরকম একটা জাম্প দেখতে পাবা না, কখনই পাতে না। তোমার রেজাল্টে এ প্লাসের যদি হারটা তুমি খেয়াল করো, আগের বছরে তুমি 3.5-4%, এটা অলমোস্ট 3.5 কিংবা 4%-এর মধ্যেই থাকতো, খুব বেশি হলে হচ্ছে 4.5% যত, এর বেশি কখনোই যাবে না। 4%, 5%, এর বেশি যাবে না। 12% তো ইনস্ট্যান্ট লেভেলে অনেক বেশি ভালো রেজাল্ট, এটা হওয়া পসিবল না। সেম ঘটনা ঘটেছে এইচএসসি 21 সালেও। 21 সালেও হচ্ছে তোমার এ প্লাস সংখ্যা দেখো 1,83,000। এত স্টুডেন্ট কিভাবে এ প্লাস পায়? পসিবল? তোমার কথাই তুমি নিজেই চিন্তা করো। 12 লাখ হচ্ছে অ্যাপিয়ার করেছিল, তার মধ্যে 1 লাখ, প্রায় 2 লাখ স্টুডেন্টই হচ্ছে এ প্লাস পেয়ে বসে আছে। পসিবল না। তাহলে এটাও হচ্ছে তোমার আসলে এই রেজাল্টটা একটা ফেক রেজাল্ট। মানে এটা উপরে উপরে দেখানো হচ্ছে যে আসলে সবাই আমরা ভালো পড়াশোনা করছি, সবাই অনেক ভালো পড়ছি, ব্যাপারটা এরকম না। যারা চান্স পেয়েছে অ্যাকচুয়ালি তারাই ভালো ছিল, বাকিরা শুধুমাত্র এ প্লাস ডিগ্রি নিয়ে বসে আছে এখন। ঠিক আছে? এরপর হচ্ছে এইচএসসি 22-এর কথা যদি বলি, 22-এর ক্ষেত্রে তোমার হচ্ছে ওই আবার আগের মতোই 1,78,000, 15%। 23-এ যদি এখন আসি আমরা, 23-এ এখন 23 থেকে আবার আমরা একটু অ্যাকচুয়ালির দিকে ধাবিত হওয়া স্টার্ট করেছি। কারণ এখন অ্যাকচুয়ালি পরীক্ষা তোমার হচ্ছে, পরীক্ষা হচ্ছে, হ্যাঁ শর্ট সিলেবাসে হচ্ছে, বাট পরীক্ষা তো অ্যাকচুয়ালি হচ্ছে। এই পরীক্ষা যেহেতু হচ্ছে, এই কারণে তোমার তোমার এ প্লাসের সংখ্যাটা আগের থেকে কমে গেছে, কমে যাওয়ার কারণে। এবং তার থেকে বেশি হচ্ছে সহজ বিষয় যেটা, সেটা হচ্ছে মনে হয় 23 সালেই, 22 কিংবা 23 সালেই পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে তোমার অনেক সহজ করে দিয়েছিল। অনেকগুলো প্রশ্ন থেকে তোমাকে মাত্র 3টা কিংবা 4টা আনসার করা লাগছে। তো এই টাইপের যদি হচ্ছে সিস্টেম হয়, বা তোমার কাছে মনে করো 25টা এমসিকিউ দিয়েছে, আমাদের সময় মনে করো 25টার মধ্যে 25টা আনসার করা লাগছে, বাট ওইখানে বলা হচ্ছে 25টার মধ্যে 12টা আনসার করো মাত্র। তো 25টা থেকে বেস্ট 12 তুমি তো হচ্ছে জাজ করতেই পারবে, তাই না? হ্যাঁ, এটা রিস্কও আছে, একটা মার্ক ভুল করলে আবার 3 মার্ক কেটে যেত। তো এই টাইপের ঝামেলা আছে। বাট যাই হোক, আলটিমেটলি কিন্তু এ প্লাসের সংখ্যা বাড়ার ওটাও একটা কিন্তু কারণ। ঠিক আছে? তো এখানে হচ্ছে এ প্লাসের যে রেটটা, সেটা মোটামুটি হচ্ছে সাধ্যের মধ্যে বা লেভেলে চলে আসা শুরু করেছে। এর আগের বছরে যে রেজাল্টের কথা কল্পনা করি, সে আগের বছরের আগের বছরও তোমরা জানো কি ঘটনা ঘটেছিল। এইচএসসি রেজাল্টের মধ্যেই হচ্ছে এইচএসসিটাকে স্টপ করে দেওয়া হয়েছিল, এবং যতগুলো রেজাল্ট পরীক্ষা হয়েছে তার উপর বেস করে হচ্ছে রেজাল্টটা করা হয়েছে, এবং বাকিগুলো কিন্তু আবার ওই এসএসসি বা জেএসসি এর সাথে, এসএসসির সাথে মনে হয় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফাইনাল একটা রেজাল্ট তৈরি করা হয়। তো যখনই আমি ম্যাপিং এর দিকে যাব, অটোমেটিক্যালি আমার হচ্ছে এ প্লাসটা বেড়ে যাবে। এই কারণে এ প্লাসের মান কিন্তু বেড়ে গেছিল সংখ্যাটা। এর আগের সংখ্যাটাই দেখো, যেখানে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পরেও সহজ পদ্ধতিতে হয়েছে, বাট অ্যাকচুয়ালি পরীক্ষা তো হয়েছে সহজ পদ্ধতিতে, পরীক্ষা হওয়ার পরেও যেখানে 92,000 প্লাস ছিল, সেখানে কিভাবে পরের বছরই এর ডাবল হয়ে যায়, তাই না? একটাই কারণ, সেটা হচ্ছে পরীক্ষা হয়নি। তো তাহলে দেখো, এই যে 2025 সালে যেটা আমরা কথা বলছি, 2025-এর যেটা কথা বললাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা হলো, এই যে পরীক্ষাগুলো, এই যে পরীক্ষা হওয়ার কারণে তোমার কিন্তু রেজাল্টটা এখন অ্যাকচুয়াল লেভেলে তোমরা দেখতে পাবা। যে রেজাল্টটা অ্যাকচুয়ালি হওয়া উচিত এর আগে 2017, 16 কিংবা 17, 18, 19, এই যে সালগুলোর কথা বললাম, এর আশেপাশে হওয়া উচিত। এখন তুমি আমাকে বলো, এইচএসসি 25-এর বর্তমান আজকের রেজাল্টের উপর ভিত্তি করে তুমি আমাকে বলো, রেজাল্টটা কি খুব খারাপ একটা রেজাল্ট? এ প্লাসে তুমি হার দেখেছো? এ প্লাসের রেট 5.5%। এর আগে, করোনার আগে তুমি 5.5% এই সংখ্যাটা কি দেখছো কখনো? দেখো তো, তুমি আরবার দেখাই। এইচএসসি 19 5.5% ছিল, 3.5%। এইচএসসি 18-তে 2.3%, এইচএসসি 17-তে 3.2%, 16-তে 4.8%, যেখানে 15-তে হচ্ছে 4.04% বা 4.1%। সেখানে কেউ যদি আমাকে এসে বলে যে এইচএসসি 25-এর রেজাল্টটা খুবই খারাপ একটা রেজাল্ট, আমি মানতে নারাজ। আমি মানবো না যে এইচএসসি 25-এর রেজাল্টটা খুব খারাপ, কারণ এর থেকে খারাপ রেজাল্টটা হচ্ছে আমরা দেখে এসেছি যারা ওই সময় আমার পাস করছে। আমি আগের রেজাল্টটা তোমাদের দেখালামই না। এইচএসসি হচ্ছে, আমি যদি হচ্ছে 13 কিংবা 12 কিংবা হচ্ছে 14 রেজাল্টটা দেখাতাম, তাহলে তোমার বুঝতা যে এইচএসসির রেজাল্ট অ্যাকচুয়ালি যদি পরীক্ষা হয়, এর রেজাল্ট আসলে এমনই হবে। এবং এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এইচএসসির রেজাল্ট খারাপ করে অনেকে ভালো জায়গায় আছে, এ প্লাস নিয়ে অনেকে হচ্ছে কোথাও চান্স পায়নি। তো দুইটাই পসিবল কেস, বাস হচ্ছে তুমি এখন থেকে কিভাবে আগাবা সেটা তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে? তাহলে 25-এর রেজাল্টটা খুবই ভালো একটা রেজাল্ট,
অ্যাকচুয়ালি ভালো একটা রেজাল্ট, যেখানে তোমার এ প্লাস কিন্তু 5.5% পরীক্ষা হওয়ার পরে খুবই একটা গুড একটা অ্যামাউন্ট, যেখানে তোমার এ প্লাসের সংখ্যা ওভারঅল যদি হিসাব করা যায় সেটা হচ্ছে প্রায় 68%, 68,000 বা তার উপরে। ঠিক আছে, এই যে প্রায় 70,000 স্টুডেন্ট এ প্লাস পেয়েছো, এটা কিন্তু যারা তোমরা এ প্লাস পেয়েছো তারা খুবই সেফ জোনে আছো আমি বলবো। কারণ মোরলেস তুমি সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আশা করি তোমরা এমনিতেই পেয়ে যাবে, যেটা এর আগে হতো না। এর আগে হতো না, তুমি এ প্লাস পেলেই যে তুমি হচ্ছে টপ ইউনিভার্সিটিগুলোতে বসতে পারবে এর গ্যারান্টি কেউ দিতে পারতো না, যে বিশেষ করে এইচএসসি 20-21 এই সালগুলোতে। এর কারণ হচ্ছে এ প্লাসের সংখ্যা এতটাই ভুরি ভুরি ছিল, অনেকগুলো ইউনিভার্সিটি এতগুলো ক্যাপাসিটি নেই যে তোমাকে হচ্ছে পরীক্ষা দিতে দিবে। তাহলে পরীক্ষা দিতে দেওয়ার জন্য যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, সেটা আগের তুলনায় এখন একটু হলেও শিথিল হবে। শিথিল বলতে সেটা আগের ফরম্যাটে চলে যাওয়ার চান্স আছে, যেটা হচ্ছে আমরা 16, 17, 15 থেকে হচ্ছে 18 বা 19-এর দিকে দেখেছিলাম। ক্রাইটেরিয়াগুলো মোটামুটি হবে সেই দিকে আবার শিফট করবে, কারণ রেজাল্টটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট। এইচএসসির হিসেবে যেমন রেজাল্ট হওয়া উচিত তেমনই রেজাল্ট হয়েছে, বরং তার থেকেও ভালো রেজাল্ট হয়েছে, কারণ এখানে এ প্লাসের সংখ্যাটা বা হারটা দেখেও তুমি কিন্তু জাজ করতে পারছো। এবং আমি বলে রাখি, যারা তোমরা ভবিষ্যৎ এইচএসসি 26 ব্যাচ আছো, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি এখনই বলে রাখি এইচএসসি 26-এর রেজাল্টটা এর থেকেও খারাপ হবে। তো এর জন্য হচ্ছে তোমাদেরকে নিজে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তোমার রেজাল্ট এখানে 5.5% দেখতে পাবা না তুমি, আমি বলে রাখছি। এটা 5-এর নিচে ফল করার চান্স সবচেয়ে বেশি। তোমরা হচ্ছে অনেকদিন পর ফাইনালি 2019-এর পর তোমরা ফাইনালি হচ্ছে আবার ফুল সিলেবাসে আসছো। সো অনেকগুলো লোড নিয়ে তোমাকে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে বসতে হবে, অনেক কিছু একসাথে মাথায় রাখতে হবে। সো হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হওয়ার চান্সটাই বেশি, বাট খারাপ হলেও খুব বেশি খারাপ হবে না, যেটা হচ্ছে আগের লেভেলে এবং সেই লেভেলে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কি খারাপ হওয়া কি খুবই আসলে কি খারাপ একটা জিনিস? আমি বলবো না। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়াটা মানে ওভারঅল যদি রেজাল্টের কথা বলি, খারাপ হওয়াটা খারাপ জিনিস না। এতে করে হচ্ছে এই যে ইউনিভার্সিটি যে ক্রাইটেরিয়াগুলো, এটা এমনভাবেই তোমাকে সেট করে দিবে যাতে করে মিনিমাম মানে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট পরীক্ষায় অন্তত বসতে পারে। চান্স পাওয়া না পাওয়া সেটা তো হচ্ছে নিজেদের উপর, বাট কেউ যদি একটুর কারণেও হচ্ছে পা ফসকে যাও, বা হয়তো বা একটুর কারণে এ প্লাস মিস করেছো, 4.94 বা 4.83 পেয়েছো, তো তারাও যাতে করে পরীক্ষা দিতে পারে এরকম ভাবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো তাদের ক্রাইটেরিয়াগুলোকে রাখবে। এই যে রেজাল্টগুলো আমরা দেখলাম, তার উপর বেস করে আমাদের ইঞ্জিনিয়ারিং যে টপ ইউনিভার্সিটি আছে আমাদের দেশের বুয়েটের, তার একটু ক্রাইটেরিয়াগুলো যদি আমরা একটু রিভিউ করি, তাহলে রেজাল্টের সাথে তাদের ক্রাইটেরিয়ার যে একটা অস্বাভাবিক মিল আছে, সেই মিলটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। এর কারণ কি দেখো, যে কোনো ইউনিভার্সিটি তাদের কিন্তু যে আবেদন করার যে যোগ্যতা, সেটা কিন্তু রেজাল্ট হওয়ার পরই পাবলিশ করে। আগে পাবলিশ করতে দেখেছো? এক দুটা ছাড়া, এক দুটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া পাবলিক কোনো ইউনিভার্সিটি সেটা কাজ করে না। এর কারণটা কি? কারণ হচ্ছে তারা হচ্ছে প্রথমত রেজাল্টটা দেখে, রেজাল্টের উপর ভিত্তি করে তারা কতজন পরীক্ষার্থীকে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করাতে পারবে, সেই সাপেক্ষে তারা কিন্তু ডিসিশন নেয় যে এবারের আমরা ক্রাইটেরিয়াটা যদি এরকম সেট করি, তাহলে হয়তোবা আমি আমার সিটের মধ্যে জিনিসটাকে কোপ আপ করতে পারবো। সেটাই হচ্ছে এখানে রিফ্লেক্ট করে, এই যে ভ্যালুগুলোকে রিফ্লেক্ট করে। আমি যদি 15-16-এর কথা বলি, 15-16 হচ্ছে আমার ব্যাচ, আমি যে ব্যাচে পরীক্ষা দিয়েছি, তোমার যদি মনে থাকে 15-16-তে 40,000-এরও কম হচ্ছে এ প্লাস পেয়েছিল। ঠিক আছে, তো এই যে মাত্র 4%-এর মতো হচ্ছে তোমার এ প্লাস রেট ছিল, তো সেই সময় আমাদের কিন্তু মার্ক দিত না। এখন তোমাদের যেমন হচ্ছে মার্কশিটে তোমার মার্ক পেয়েছো, কে কত মার্ক পেয়ে গেছো। 15-তে আমরা কিন্তু মার্ক পেতাম না। এই কারণে বুয়েটের যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে এসএসসিতে জিপিএ 4 থাকতে হবে, এনাফ। এসএসসি জিপিএ 4 পয়েন্ট কত পাও ম্যাটার করে না, কোথায় এ প্লাস পাও এ মাইনাসও ম্যাটার করে না, ফেল না করলেই হবে। তুমি 4-এর উপরে যে কোনো পেলেই হয়ে যাবে, এবং সেটা সব সময় আপ টু হচ্ছে করোনার আগ পর্যন্ত। কারণ করোনা একটু ঝামেলা ছিল, এইচএসসি তো হয়নি, তাই না? তো আপ টু করোনা সেটা হচ্ছে তোমার এই কোভিডের আগ পর্যন্ত এসএসসি হচ্ছে মিনিমাম জিপিএ 4ই ছিল। এখন এইচএসসিটাতে আসি। এইচএসসি এখন রেজাল্টের উপর বেস করে তোমার এইটা হচ্ছে নির্ধারণ হয়। এখন নির্ধারণ হয়েছে কিভাবে? যেহেতু এখানে তোমার এ প্লাসের সংখ্যা খুব বেশি ছিল না, 40%, 40,000-এর কাছাকাছি ছিল। এ কারণে জিপিএ হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এই তিনটাতেই হচ্ছে জিপিএ 5 চেয়েছিল, যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ জিপিএ 5 হতেই হবে। সেটা তুমি 80 পেয়েও যদি হও, তবুও তুমি হচ্ছে ফর্ম তোলার যোগ্যতা রাখো। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে বাংলা এবং ইংলিশে মিনিমাম হচ্ছে তোমার জিপিএ 4 থাকতে হবে। এটাই, যে বাংলা ইংলিশে হচ্ছে
মিনিমাম জিপিএ 4 থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাকে অবশ্যই প্লাস থাকতে হবে। এখানে মার্কের কোনো ঝামেলা নাই, কিছু নাই। এবং আমাদের সময় প্রিলি হতো না, ডিরেক্ট হচ্ছে রিটেন এক্সাম হতো। তো রিটেন হচ্ছে এক্সাম দেওয়ার মতো ক্যাপাসিটি যতগুলো ছিল তার উপর বেসিস করে, এই রেজাল্টের উপর বেস করে বোর্ড থেকে হচ্ছে তোমার রেজাল্ট নেওয়া হতো। রেজাল্ট নেওয়ার পরে যদি তোমার লাস্টের দিকে দেখা যায় যে একই সংখ্যক রেজাল্ট অনেকগুলো স্টুডেন্ট হয়ে গেছে, তো তখন তোমাকে ওই কয়েকটা স্টুডেন্ট থেকে কাকে কাকে পরীক্ষা দিতে অ্যালাউ করবে, তখন তারা মার্কের দিকে যেত। মার্ক মনে হয় যেত না, তখন তারা মনে হয় জিপিএর দিকে যেত প্রথমত, হায়ার ম্যাথ, দেন হচ্ছে তোমার ফিজিক্স, দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি, সবই যদি আবার ম্যাচ করে তখন হয়তো বা তারা মার্কের দিকে যেত যে এই তিনটার মধ্যে কার মার্ক কোনটাতে বেশি। তো সেই সাপেক্ষে লাস্টের দিকে হচ্ছে যাচাই বাছাই করতো। বাট ওভারঅল প্রথম দিক থেকে আমি যদি যাচাই বাছাইয়ের ক্রাইটেরিয়া বলি, সেই ক্রাইটেরিয়া ছিল এরকম। ঠিক আছে, দেখো বুঝতে পারছো, 40,000 জিপিএ 5, যেখানে 4%-এর মতো মাত্র, তার জন্য ক্রাইটেরিয়া ছিল এটা। ঠিক তার পরের বছর 2016, এটা আমি আসলে ক্রাইটেরিয়াটি পাইনি, সো এখানে অ্যাড করিনি। তো আমি 16 আমি বাদ দিই, আমি একেবারে 17-তে চলে যাই। দেখো তো 17-তে কি ছিল, 17টা যদি খেয়াল করি, 17টা ছিল হচ্ছে তোমার 40,000-এর আরো নিচে, এবং তার এ প্লাস রেটটা আরো কমে গেছে, তার মানে রেজাল্টটা আরো খারাপ। 17 রেজাল্ট 15 থেকেও খারাপ, এবং 18 রেজাল্ট আরো খারাপ, 30,000 মাত্র, এবং 2.37%। দেখে তো এই রেজাল্টটা কি এই ক্রাইটেরিয়াকে রিফ্লেক্ট করে কিনা। দেখো, যখনই হচ্ছে 17-তে 15 থেকে রেজাল্ট খারাপ হয়ে গেল, তখনই হচ্ছে তারা করলো কি, জিনিসটাকে শিথিল করার ট্রাই করলো। তো ঠিক আছে, এখন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি 555 চাচ্ছি না, আমি বলছি ঠিক আছে তোমাকে প্রত্যেকটাতে এ প্লাস পেতে হবে, এটা ম্যান্ডেটরি না। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা এবং ইংলিশ, এই টোটাল যে 5টা সাবজেক্ট আছে, 5 5 25, 25-এর মধ্যে তুমি যদি 23 পাও, তাহলেই আমি তোমাকে অ্যালাউ করবো যে হ্যাঁ তুমি ফর্ম তোলার হচ্ছে রিস্কটা নিতে পারো। পরীক্ষা দিতে পারবে কিনা পরে তো দেখা যাবে, বাট মোটামুটি ভাবে ফিজিক্স কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, এবং এই বছরে অনেকে পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস মিস করেও পরীক্ষা দিতে পেরেছে। এর কারণটা কি, কারণটা ওভারঅল এ প্লাস এর সংখ্যা তোমার কম ছিল এই কারণে। ঠিক আছে, এখন দেখো 18-তে রেজাল্ট আমি কি বললাম, এখন পর্যন্ত যতগুলো রেজাল্ট আমি অ্যানালাইসিস করেছি, সবচেয়ে কঠিন বা সবচেয়ে খারাপ রেজাল্ট হচ্ছে 2018-তে। তাহলে অবশ্যই 18-তে যে তোমার ক্রাইটেরিয়াটা, সেটা আরো শিথিল হওয়া উচিত। সেটা কি হয়েছে, দেখো একটু আগেই 17-তে যেটা 23 চেয়েছিল, সেটাই হচ্ছে 18-তে 23 না চেয়ে 22.5 চেয়েছে। তো এখানে অনেকে হচ্ছে দুইটা সাবজেক্টে মিস করেও কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে সবসময় পারতো, ক্লাসের সংখ্যা যদি বেশি হতো, তো সেই সময় কিন্তু সেই ক্ষেত্রে ওরা হচ্ছে প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ম্যাথ, এই তিনটা সাবজেক্টের উপরই জোর দেয়, তার উপর প্রথমে হচ্ছে যাচাই বাছাই করে। দেন ফাইনালি যদি লাস্টের দিকে দেখা যায় যে না আরো সিট বাকি, আমি আরো নিতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে এই টোটাল জিনিসটাকে কাউন্ট করে। তো এই যে 22.5 চেয়েছিল মাত্র, কারণ 30,000 মাত্র এ প্লাস, 30,000 এ প্লাস মানে অনেকেরই হচ্ছে তোমার এ প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মিস গেছে, বাট মিস যাওয়ার পরও তারা কিন্তু পরীক্ষা দিতে পেরেছে, কারণ সেভাবেই ক্রাইটেরিয়া সেট আপ করা। এখন আসি আমি হচ্ছে 2019 সালে, 2019 সালে থেকে তোমাদের মার্ক দেওয়া স্টার্ট করলো। মার্ক দেওয়া বলতে বোর্ড থেকে এখন ডিরেক্ট হচ্ছে মার্ক পাবলিশ করা স্টার্ট করলো, যে এখন আমি ঠিক আছে স্টুডেন্টরা নিজেদের কোন সাবজেক্টে কত মার্ক সেটা তোমরা দেখতে পাবে। তো তাহলে বুয়েটও সেইভাবে হচ্ছে তার যে ক্রাইটেরিয়াটাকে সেট করার চেষ্টা করলো। এবং এখন দেখো 19-এ কিন্তু রেজাল্টটা 18 থেকে একটু ভালো হয়েছে, যেখানে একটু আগে হচ্ছে 30,000 ছিল, এটা 47,000 হয়ে গেছে। এবং তোমার এ প্লাসের সংখ্যাটা কিন্তু 3.5%, এটা একটু আগে 3 ছিল, 3-এরও কম ছিল মনে না, 2.3 ছিল, সরি খুবই কম, এবং এখন হচ্ছে 3.5%। তাহলে এই কারণে এখন কিন্তু তোমার ক্রাইটেরিয়াটা একটু হলেও হার্ড হবে আগের বছরের তুলনায় কিন্তু হার্ড হয়েছে। তোমরা যদি খেয়াল করো একটু বুঝতে পারবে। দেখো এখানে তোমার 19-20-এর যে ক্রাইটেরিয়াটা এসএসসি আগের মতোই, এবং এইচএসসির এখানে তোমাকে বলেছে যে এইচএসসিতে তোমাকে মিনিমাম 4.5 থাকতে হবে, মানে তুমি এইচএসসিতে 4.5 কিংবা উপরে পেতেই হবে। তার পাশাপাশি যেহেতু এখন মার্কস দিয়ে দিয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, টোটাল এই 600 নম্বরের মধ্যে মিনিমাম মার্কস যে 480 থাকতে হবে। ওভারঅল যোগ করে 480 থাকতে হবে। এর উপরে যদি থাকো তাহলে তুমি রিস্কটা নাও যে হ্যাঁ তুমি মোটামুটি ভাবে পরীক্ষা দিতে, অন্তত পরীক্ষাতে বসতে পারবা। চান্স পাবা কি পাবা না সেটা তো পরে ব্যাপার, পরীক্ষাটা বসাটা মেইন। ঠিক আছে, এ কারণে দেখো তার ক্রাইটেরিয়াটার কিন্তু একটু হলেও আগের থেকে কঠিন করা হয়েছে, কারণ রেজাল্টটা একটু হলেও থেকে ভালো হয়েছে। এখন আসলে তোমাদের সেই 20 সাল, 20, 21, 22, এই যে 20, 21 এই দুইটাই মেনলি ঝামেলা ছিল। তো 20 এবং 21-এর এই এইচএসসির যেহেতু তোমার বিশেষ করে 20-এর এসএসসি থেকে ম্যাপিং করে তৈরি করা, এ কারণে তোমার
তোমার যে রেজাল্টটা সেই রেজাল্টটার ক্ষেত্রে এসএসসিতে হচ্ছে মিনিমাম জিপিএ তো 4 চেয়েছেই, বাট এইচএসসির ক্ষেত্রে তোমার হচ্ছে রেজাল্টটা তো হচ্ছে এসএসসি থেকে আসার কারণে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 তো চাওয়া হয়েছে, এর পাশাপাশি তোমার যে এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে মার্ক সেটা হচ্ছে 300-র মধ্যে 270, অলমোস্ট 90%। হ্যাঁ, তোমাকে বলা হয়েছে যে 90% মার্ক তোমাকে ক্যারি করতে হবে। তো 90% মার্ক যদি কেউ পায় তবেই সে অ্যাপ্লাই করতে পারবে ইউনিভার্সিটিতে বসার জন্য, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে দেখো সমস্যা, যে রেজাল্ট ভালো হওয়ার সমস্যাটা কি, তোমার এই জিনিসটা এতটাই হার্ড হয়ে যায় যে একটু যদি কোনো কারণে সে স্লিপ করে সমস্যা হয়ে যাবে। এখন সেই ভয়টা তুলনামূলক কম তোমাদের। তো অনেকে যারা খারাপ করেছো হতাশ হওয়ার কিছু নেই, অনেকেই তোমরা পরীক্ষা দিতে পারবা আশা করি, ঠিক আছে? দেখো 21-22-এও কিন্তু তোমার এ প্লাসের সংখ্যা ভুরি 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 এ প্লাস। এই কারণে এখানে হচ্ছে মিনিমাম জিপিএ 5 ছিল, এবং হচ্ছে তোমার যে ম্যাথের যে মার্কসটা, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, এই মার্কসটা এবার আলাদা করে দিয়েছে। ম্যাথের ক্ষেত্রে 200-র মধ্যে 170 চাওয়া হয়েছে, এবং ফিজিক্স কেমিস্ট্রিতে 400-র মধ্যে 372 চাওয়া হয়েছে, 372 400-র মধ্যে, ওকে। এবং ফাইনালি হচ্ছে প্রিলি থেকে 6000 জন হচ্ছে পরীক্ষার্থীকে রিটেনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। তো রিটেন তো পরের কথা, রিটেন তো যারা প্রিলিতে বসতে পারবে সেখান থেকে তো রিটেনে যাবে। তো রিটেনে প্রিলিতে বসতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করছে এই জিনিসগুলোর উপর, ঠিক আছে? এরপর আমি যদি 22-23-এ যাই, 22-23 থেকে কিন্তু আবার জিনিসটা হচ্ছে ঠিক হওয়া স্টার্ট করেছে, কারণ এখন কিন্তু পরীক্ষা হয় এবং আগের মতো হচ্ছে ম্যাপিং করে নিচ্ছে না, 1-2টা হলেও তো হয় অন্তত। পরীক্ষাটা শিথিল করে দিয়েছে, সহজ করে দিয়েছে আগের থেকে। 8টা থেকে হয়তো তোমাকে 3টা বা 4টা সৃজনশীল আনসার করা লাগছে, 25টা থেকে হয়তো বা তোমাকে 10টা আনসার করা লাগছে এমসিকিউ। এ কারণে যেহেতু পরীক্ষা হয়েছে, এ কারণে এসএসসিটাকে আর কনসিডারেশনে না এনে শুধুমাত্র এইচএসসিটাকে হচ্ছে কনসিডারেশনে এনেছে, এবং সেই কনসিডারেশনটা হচ্ছে যে এইচএসসিতে তোমাকে জিপিএ 5 পেতে হবে, তার পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও জিপিএ 5 পেতে হবে। দেখো তো আগের কথা ফেরত আসছে না, ফিজিক্স কেমিস্ট্রিতে জিপিএ 5, ফিজিক্স কেমিস্ট্রিতে জিপিএ 5, পরেরটাও ফিজিক্স কেমিস্ট্রিতে জিপিএ 5, ঠিক আছে? পরেরটাও এবং তার পরেরটাও। তার মানে দেখো মোটামুটি কিন্তু আগের জিনিসগুলো, আগের ক্রাইটেরিয়াগুলো ফেরত আসার চেষ্টা করছে। এখানে আর মার্ক কিন্তু তোমার দেখা হচ্ছে না। হ্যাঁ, মার্ক দেখা হচ্ছে কখন? লাস্টের দিকে, যখন দেখা যাচ্ছে যে লাস্টের দিকে হচ্ছে তোমার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সবার সেম রেজাল্ট হয়ে গেছে, তখন ম্যাথের উপর মার্কস ভিত্তি করে, ম্যাথ সেম হলে তারপর ফিজিক্স, তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি হবে, সিরিয়াল ওয়াইজ হচ্ছে লাস্টের দিকে বাছাই করার জন্য এই কাজটা করা হয়। তাহলে এবার এবার যদি আমি কথা বলি 2024-25 না বলে যদি আমি বলি 25-26-এ কেমন হওয়া উচিত, তো 25-26-এ যেহেতু রেজাল্টটা খারাপ হয়েছে, এমন হতেই পারে যে আগের ক্রাইটেরিয়াটা ব্যাক চলে আসতে পারে। সেটা কি? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি এখানে বাংলা ইংলিশটাও দেখতে পারে, অথবা যেহেতু এখানে প্রিলি হচ্ছে এখন, আশা করি প্রিলি এবারও হবে, কারণ প্রিলি নেওয়ার মেইন উদ্দেশ্যই ছিল যে এতগুলো পরীক্ষার্থীকে মাঝে আমি কতজনকে পরীক্ষা দিতে দিব, এই কারণে প্রিলি নিয়েছিল, দেন ফাইনালি সেখান থেকে রিটেনে এনেছিল। তো আশা করি বুয়েট মনে হয় প্রিলিটা হচ্ছে বজায় রাখবে। তো যদি প্রিলি এখনো হয়, তাহলে সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যারা জিপিএ 5 পেয়েছো তারা শিওর শর্ট থাকো, ইনশাল্লাহ তোমরা হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবা। অন্তত বুয়েটে পরীক্ষা দিতে পারলে বাকি সবগুলোতে পরীক্ষা দিতে পারবা তুমি, ঠিক আছে? এটাই সবচেয়ে হচ্ছে ক্রাইটেরিয়াটা একটু কঠিন থাকে, কারণ আমি এটাকে নিয়েছি। তো এটা যদি পরীক্ষা দিতে পারো, রুয়েট, কুয়েট, চুয়েট সবগুলো তুমি পরীক্ষা দিতে পারবা, বাকি ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবে। তো যাদের এই 3টাতে এ প্লাস আছে তাদের টেনশন করার দরকার নাই। তোমরা যদি হচ্ছে এখনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে থাকো, তোমরা সেটা কন্টিনিউ করো। আশা করি কয়েকদিন পরে হচ্ছে সার্কুলার দেওয়া স্টার্ট করলে বোঝা যাবে। বাট যারা এ প্লাস পাওনি, যারা হচ্ছে একটাতেও হয়তোবা মিস করেছো কিন্তু তোমার মার্কস ওভারঅল ভালো আছে, তারাও আমি বলবো যে হচ্ছে তুমি প্রিপারেশন নিতে থাকো, বাট সেফ সাইডে তুমি ভার্সিটিটাকে হচ্ছে সাথে সাথে করতে থাকো। কারণ তুমি যদি বুয়েটে পরীক্ষা নাও দিতে পারো, আমি ধরলাম যে বুয়েটে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাসই চাইলো, যেটা চাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এ প্লাসের সংখ্যা কিন্তু আলটিমেটলি কমে নেই। দেখো এ প্লাসের সংখ্যা কিন্তু স্টিল 68,000, এটা কিন্তু হিউজ একটা নাম্বার। যেখানে তোমার হচ্ছে ইয়েতে 18-19-এর দিকে তোমার 30,000 কিংবা হচ্ছে তোমার 40,000ই হয়তোবা তোমার হচ্ছে জিপিএ 5 চেয়েছিল। তো সেখানে এখনো বুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 3টাতেই হচ্ছে আমার মনে হয় হচ্ছে এই 3টাতে জিপিএ 5 চাইবে। এবং যদি হচ্ছে দেখে যে প্রিলিতে জন্য যতগুলো পরীক্ষার্থী আমার দরকার সেটা ফুলফিল হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা মার্কসের দিকে যাবে, যেহেতু এখন মার্ক তোমাদের প্রোভাইড করে, অথবা সেটা বাংলা ইংলিশ হচ্ছে আগের মতো অ্যাড করতে পারে। তো আমার মনে হয় মার্কসের দিকে যাওয়ার পসিবিলিটিটাই বেশি।
যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি হচ্ছে তোমাদের এ প্লাস নাও আসে, সেই ক্ষেত্রে মার্কও অ্যাড করতে পারে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। আর বুয়েটে যদি নাও হয়, আমার মনে হয় তুমি বাকি যে তিনটার মধ্যে একটা যদি মিস করো, বাকি তিনটাতেও হচ্ছে কোনো না কোনোটাতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে পারে। ঠিক আছে? তো এখনই হতাশ হওয়ার কিছু নেই, বাট আমি বলবো এটা কিন্তু কনফার্ম না, এটা হচ্ছে আমার আইডিয়া, যেটা হতে পারে এটা নাও হতে পারে। সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি কতজন এ প্লাস পেয়েছে এবং তারা কতজনকে অ্যাকোমোডেট করতে পারে পরীক্ষা দেওয়ার জন্য, তার উপর বেস করে। যদি তারা হচ্ছে বোর্ড থেকে মার্কশিট অ্যানালিস করে দেখে যে ফিজিক্স কেমিস্ট্রি এ প্লাস দিয়েই হয়েছে, তাহলে হয়তোবা সেখান থেকে তারা নিতে পারে। বাট সম্ভাবনা আছে যে রুয়েট কুয়েট চুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি বাংলা এবং ইংলিশটাকেও হয়তোবা তারা দেখবে এবং ওভারঅল একটা তারা জিপিএ দিবে, যেটা হচ্ছে বুয়েট করেছিল এই তোমার 17-18 কিংবা 18-19 সেশনগুলোতে। তো এই টাইপেরই হচ্ছে তারা ক্রাইটেরিয়াগুলো রাখবে। ঠিক আছে, আমার মনে হয়। তো যদি বইটা নাও হয়, রুয়েট কুয়েট চুয়েট এমআইএসটি কিংবা হচ্ছে বুটেক্স আরও হচ্ছে আইওটি যেগুলো আছে সবগুলোর মধ্যে তোমার আমার মনে হয় তোমরা ওগুলোতে পরীক্ষা দিতে পারবে। তো বুয়েটের জন্য যারা হচ্ছে প্লাস পেয়েছে তারা নিঃসন্দেহে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা। বাট যারা হচ্ছে একটা তো মিস করে ফেলেছো, বাংলাদেশ হলে তো সমস্যা নেই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও, তারাও হচ্ছে এখনো হোপ ছাড়িও না, কারণ বুয়েট না হলেও বাকিগুলো কিন্তু এখনো তোমার চান্স আছে পরীক্ষা দেওয়ার। ওকে, এই কারণে আমার মতে তোমাদের কন্টিনিউ করা উচিত। এখন আসি ভার্সিটির ক্ষেত্রে, আমি ডিইউ এর ক্রাইটেরিয়াটা কয়েকটা রেখেছি মাত্র, কারণ ওভারঅল ঢাকা ইউনিভার্সিটিতে ক্রাইটেরিয়াগুলোটা অনেকটাই শিথিল। খেয়াল করো, যেখানে 15-16তে হচ্ছে এ প্লাস মোটামুটি 40,000-এর নিচেই ছিল, সেখানে 4 সাবজেক্ট সহ জিপিএ হচ্ছে 8 আস্ক করেছিল ওরা, মানে এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ 8 10-এর মধ্যে। ঠিক আছে, এবং 4 সাবজেক্ট সহ এই জিপিএটা যদি তোমার থাকে এবং এসএসসি এবং এইচএসসি তে আলাদা আলাদাভাবে যদি তোমার 3.5-এর উপরে থাকে, 3.5-এর উপরে থাকে, তবে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা এই এর জন্য। এবং অ্যাপ্লাই করলেই আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পরীক্ষায় বসতে পারবা, 2-1 বাদ যেতে পারে লাস্টের দিকে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার পরীক্ষা দিতে পারবা যদি তোমাদের হচ্ছে ক্রাইটেরিয়া এটা ফুলফিল করে। দেখো তো, এটা 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 প্রত্যেক বছরই কিন্তু ক্রাইটেরিয়া অলমোস্ট সেম, প্রত্যেক বছরই ক্রাইটেরিয়া অলমোস্ট সেম। এর কারণ হচ্ছে এ প্লাস না পেলেও এখানে তো সমস্যা হচ্ছে না, তোমার তো ওভারঅল জিপিএ 8 চেয়েছে, তাহলে হিউজ সংখ্যক পরীক্ষার্থী কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বসতে পারছে। এখন দেখো 20-21-এ এসে সেই জিনিসটা ওরা চেঞ্জ করে 8.5 করে দিয়েছে। এর কারণটা কি মনে হয়? এর কারণটা একটাই, কারণ 20-এর হচ্ছে পরীক্ষা না হওয়ার কারণে এ প্লাসের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, 1 লাখ কত 80-90 হাজার মনে হয়। এইচএসসি 20 1,56,000, 1,56,000 যদি পরীক্ষার্থী এ প্লাসই পায়, তাহলে ওরা পরীক্ষা দিবে কাকে কাকে। এই কারণে এই জিনিসটাকে একটু হার্ড করে 8.5 করে দিয়েছে, বাট তার ঠিক পরের বছর থেকেই আবার হচ্ছে জিপিএ 8-এ ফেরত এসেছে। মোটামুটি দেখো ক্রাইটেরিয়াগুলো কিন্তু মোটামুটি মোরলেস সেম। তবে ক্রাইটেরিয়া যদি এইটাই থাকে, আমার মনে হয় না যে তোমরা যারা হচ্ছে মোটামুটি হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্লাস যারা মিসও করেছো, কোনো সমস্যা নেই, অন্তত ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবো তোমরা অনেকগুলোতে। ঠিক আছে, তো দেখো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছিলে, তো তাদের জন্য আমি এটাই বলবো যে এখনই হতাশ হওয়ার কিছু নাই। রেজাল্ট যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এইচএসসি রেজাল্ট হয় সেটাই হয়েছে, এখানে হতাশ হওয়ার কিছু না। এখন তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে ওই রেজাল্টটাকে ভুলে গিয়ে তোমাকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা কি হবে তোমার, এখন প্রিপারেশনটা আরো জোরালো হতে হবে আগের থেকে। তুমি এখন থেকেই হচ্ছে আবার তোমার বইগুলোকে রিভাইজ দেওয়া স্টার্ট করো, তোমার উইক জোনগুলোকে এখনই তুমি হচ্ছে ফুলফিল করার চেষ্টা করো, কারণ কয়েকদিন পর আর সময় পাবা না। কয়েকদিন পরে হচ্ছে উইক যেগুলোতে তুমি আছে যে সাবজেক্টগুলোতে, সেগুলোতে তুমি হচ্ছে আর ভালো করার সময়টা পাবা না বা পড়ার সময়টা পাবা না। এই কারণে এখন থেকে সেটা কভার করা স্টার্ট করো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর উপর খুব বেশি জোর দিতে হবে তোমাকে, কারণ এর উপর বেসিস করে দেখবা যে একটা ইউনিভার্সিটির কোশ্চেন টাইপ আর একটা কোনো ইউনিভার্সিটি চলে এসেছে। তো বুয়েট বাদে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে খুবই বেশি জোর দেয়। তো প্রায় হচ্ছে 70% হচ্ছে হুবহু কোশ্চেন, হুবহু না, মান চেঞ্জ হয়তো বা কনসেপ্ট সেম, একই থিমের কোশ্চেনই পাবা। বাকি 30% তুমি যদি হচ্ছে আনআনসার্ড ফেলেও আসো, কেউ যদি আমাকে হচ্ছে তুমি হচ্ছে বলতে পারো যে আমি 70% আমি কমন পেয়েছি, 70% আমি আনসার করে দিয়ে এসেছি কারেক্টলি, তো আমি বলে দেবো তোমার চান্স হয়ে গেছে এবং খুব ভালো সাবজেক্ট তুমি পাবা, তুমি টপ 100 কিংবা 200 মধ্যে থাকবা। ওকে, তাহলে এই কারণে আমি বলছি যে যেগুলা আগে থেকে তোমরা পড়ে এসেছো, বইয়ের জিনিস হোক কিংবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হোক, তোমার নিজের যে নোট তুমি যে টিচারের কাছে পড়েছো এতদিন, সেই জিনিসগুলো যদি এখন আবার কভার করো, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কারণ প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, নিজেকে নিজে যাচাই করতে হবে। ঠিক আছে, কোচিং এর উপর নির্ভরশীলতা একটু কমাতে হবে, নিজেকে সময় দিতে হবে।
যতটুকু হচ্ছে ভাইয়ারা বা তোমার টিচার পড়াচ্ছে সেটা তো অবশ্যই নেওয়ার চেষ্টা করো, নতুন নতুন জিনিস নেওয়ার চেষ্টা করো। বাট মানে সারাদিন হচ্ছে আমি জাস্ট কোচিং কিংবা প্রাইভেটের পেছনে দৌড়ালাম, এই সময় এসেই ভুলটা করো না অন্তত। ঠিক আছে, নিজেকে সময় দাও, দিনের একটা ম্যাক্সিমাম প্রশ্ন নিজেকে সময় দাও। বাকি হচ্ছে ওয়ান থার্ড, আমি বলবো যে 3 ভাগের যতটুকু সময় তুমি পড়াশোনা করো তার 3 ভাগের 1 ভাগ তুমি হয়তো বা তুমি বিভিন্ন টিচারের কাছে পড়তে পারো, বাট সারাদিন ঘুরে বেড়ানো যাবে না টিচারের পেছনে। ঠিক আছে, বা সে ক্লাস দেখতে পারো, স্লাইড দেখতে পারো, কিংবা হচ্ছে অফলাইনে পড়তে পারো, অনলাইনে এক্সাম দিতে পারো, বাট বাকি 2 ভাগ তোমাকে নিজের জন্য রাখতে হবে, নিজের পড়ার জন্য রাখতে হবে। এর জন্য যদি তোমাকে হচ্ছে কোচিং এর ক্লাস, লাইভ ক্লাস যেগুলো হয় বা হচ্ছে অফলাইন ক্লাস হলে যদি বাদও দেওয়া লাগে, আমার মতে তোমার বাদ দেওয়াটাও ভালো হবে একদিক থেকে। যদি তুমি নিজেকে সময় দিতে না পারো, আলটিমেটলি কোচিং এর পিছনে দৌড়িয়ে কিছু হবে না। তো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, ওকে? এই জিনিসটা মাথায় রাখো। প্লাস এর পাশাপাশি হচ্ছে নিজেকে পরীক্ষা দাও, নিজের নিজে জাজ করার চেষ্টা করো। এবং শুধু পরীক্ষা দিলে হবে না, অ্যাডমিশন কিন্তু শুধু পারার খেলা না। তুমি কত ফাস্ট তুমি হচ্ছে ক্যালকুলেট করে হচ্ছে আনসার করতে পারছো, সেই জিনিসগুলোও কিন্তু জাজ করে এখানে। এই কারণে শুধুমাত্র আনসার করতে পারলেই হবে না, একটা জিনিসকে কত মেথডে ঘুরিয়ে পেঁচিয়ে করা যায় সেই জিনিসগুলো হচ্ছে তোমাকে শিখতে হবে, যাতে করে তুমি খুব ছোট কম সময়ের মধ্যে খুব বেশি আনসার করে চলে আসতে পারো। কেমিস্ট্রির উপর বেশি জোর দিতে হবে। কেমিস্ট্রি, আমি যদি সায়েন্সের কথা বলি, কেমিস্ট্রির উপর বেশি জোর দাও। বায়োলজি যারা যারা হচ্ছে বায়োলজি অনুষদে দিতে চাও বা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে চাও, তারা বায়োলজির উপর জোর দাও বেশি। কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাকে যে কত পরিমাণ হেল্প করবে তুমি পরীক্ষা না দিয়ে আসতে বুঝতে পারবে না। কেমিস্ট্রি এবং বায়োলজির যে হচ্ছে ভালো করে, সে অটোমেটিক্যালি তার চান্সের রেশি মানে সাকসেস রেটটা অনেক হাই হয়ে যায়। কারণ এই দুইটা সাবজেক্টে তোমার চিন্তা করা লাগে না, একটা প্রশ্ন এসেছে তুমি আনসার জানলে পারবা, আদারওয়াইজ পারবা না। তুমি যদি হচ্ছে সারাদিনও যদি চিন্তা করো যে একটা তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন এসেছে কেমিস্ট্রি কিংবা হচ্ছে তোমার বায়োলজিতে, আমি যদি বলি সারাদিন চিন্তা করে তুমি এটা আনসার তুমি বলতে পারবা? তোমার যদি মুখস্থ না থাকে সেটা তুমি পারবা না। এটা মুখস্থ নির্ভর জিনিস যেহেতু, এ কারণে তোমার হচ্ছে বেশি 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 করে পড়তে হবে, বারবার একই জিনিস রিপিট করতে হবে। প্রশ্নগুলো আগের বছরের প্রশ্নগুলোই অনেক রিপিট হয়, খুবই রিপিট হয়। তো এই প্রশ্নগুলো একবার দেখতে হবে। ওই জিনিসগুলো যদি তুমি বারবার দেখো এবং এটাতে যত যত তুমি সময় কমিয়ে আনতে পারবা, যে ঠিক আছে প্রশ্ন দেখেছি এটা আনসার জানি, এটা হবে আনসার, তুমি যদি এখানে হচ্ছে চিন্তা করার সময়টা কমিয়ে দিতে পারো, এই সময়টুকু, এই এক্সট্রা যে টাইমটুকু তোমার বেঁচে যাবে সেটা তুমি ফিজিক্স কিংবা ম্যাথে কিন্তু ইউটিলাইজ করতে পারবা। এই কারণে পরীক্ষার হলে এই টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। এবং সেই টাইম ম্যানেজমেন্টটা আসবে কোত্থেকে? যদি তুমি নিজেকে যাচ না করো, যাচাই না করো, মক টেস্ট না দাও নিজে বাসায় বসে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে তোমার আসলে কোনটাতে কত সময় লাগছে? তুমি একটা পরীক্ষার প্যাটার্ন সিলেক্ট করো, যে আজকে হচ্ছে আমি বুয়েটের ধরলাম যে 2020-21 সেশনের হচ্ছে পরীক্ষাটা, ফুল পরীক্ষাটা আমি বসে দিব 2 ঘন্টার সময় বা 3 ঘন্টার সময়, আমার স্টপ ওয়াচ থাকলো। আমি একটা পরীক্ষার্থীর মতোই হচ্ছে সম্পূর্ণ রুমকে তুমি আইসোলেট করে দাও, বাসা বাড়িতে বলে দাও যে আমার রুমে হচ্ছে এই 3 ঘন্টা আসা যাবে না, আমি হচ্ছে পরীক্ষা দিব। একদম হচ্ছে রুমের ভেন্টিলেশন ঠিকঠাক রাখো, একেবারে ক্লক নিয়ে বসো, ঘড়ি নিয়ে একদম সময় দেখে পরীক্ষা দাও। এবং তোমার সেখান থেকে তুমি আসলে বুঝতে পারবা যে একটা পরীক্ষার হলে যাওয়ার পর তুমি ডিসিশনগুলো নিবা কিভাবে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা পরীক্ষার্থী এমন হয় যে সবই পারে, পরীক্ষার হলে ডিসিশন না নেওয়ার কারণে সে পরীক্ষা অনেক খারাপ করে। ডিসিশন নেওয়াটা কি? মনে করো আমি যদি বলি যে একটা পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্ট আছে, তুমি স্টার্ট করবা কোনটা দিয়ে? তুমি কি ফিজিক্স সবসময় ভালো পারো তাই বলে ফিজিক্সই সবসময় স্টার্ট করতে হবে? নাকি তোমার পরীক্ষার এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে, যে সেই দিন পরীক্ষার হলে কোনটা তোমার সহজ প্রশ্ন এসেছে সেভাবে তুমি সিলেক্ট করবা? কারণ তোমাকেও কিন্তু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। এই কারণে তুমি প্রথমত পরীক্ষার হলে যাওয়ার পর তুমি কোনটা দিয়ে স্টার্ট করবা সেটা কিন্তু পরীক্ষার এনভায়রনমেন্টের উপরও ডিপেন্ড করে অনেকটা। তুমি যা চিন্তা করে গেছো তুমি ফিজিক্স খুবই ভালো পারি আমি, আমি ফিজিক্স দিয়ে হচ্ছে স্টার্ট করবো, যে গিয়ে দেখলাম সব বিদঘুটে মার্কা প্রশ্ন ফিজিক্সে এসেছে, এমনকি ম্যাথ দিয়ে দিয়েছে হুবহু বইয়ের প্রশ্ন, যে ম্যাথটা তুমি হয়তোবা আনসার করলে আগেই পারতা। তো তুমি হচ্ছে ফিজিক্স দিয়ে স্টার্ট করতে গেছো, প্রথমটা পারোনি, তো ঠিক আছে প্রথমটা পারেনি সমস্যা নেই, দ্বিতীয়টা দেখছো, দ্বিতীয়টা পারছো না, এই যে প্যানিক করা স্টার্ট করলাম, থার্ড প্রশ্নটা দেখছো আবার এটাও পারছো না। তো এই যে যখন তুমি দেখবা যে প্রথম দেখাতেই তুমি 3-4টা কোয়েশ্চেন পারছো না, তোমাকে স্কিপ করা লাগছে, এই এমন প্যানিকে তুমি পড়ে যাবা যে ম্যাথের যে বই থেকে আসা প্রশ্ন, যেটা অ্যাকচুয়ালি ফিজিক্স স্টার্ট না করলে তুমি ম্যাথ করলেই হয়ে যেত, সেটা এখন আর হচ্ছে না। অর্ধেক যাবা আটকে যাবা, অর্ধেক যাবা আটকে যাবা। তোমার কেমিস্ট্রিটা হচ্ছে খুবই সহজ জিনিস এসেছে, সেটা তোমার মনে হবে যে তুমি ভুলে যাচ্ছ সব জিনিস, তোমার সবকিছু মনে আছে বাট মনে হচ্ছে ভুলে যাচ্ছ। এই কারণে
পরীক্ষার এনভায়রনমেন্টের উপর বেস করেও কিন্তু তোমাকে জাজ করতে হবে। অনেক মডেল টেস্ট হয়, মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো, নিজেকে জাজ করার চেষ্টা করো, নিজেকে হচ্ছে যাচাই করার জন্য নিজেকে পরীক্ষা দাও, যাতে করে প্রশ্নের উপর বেসিস করে তুমি কিভাবে টাইমটাকে ম্যানেজ করবা কিংবা কোন সাবজেক্ট দিয়ে স্টার্ট করবা, এই জিনিসগুলো যখন তুমি পরীক্ষা দিবা তখনই তুমি বুঝতে পারো আচ্ছা এই এরকম টাইপের পরীক্ষা হলে আমার স্ট্র্যাটেজিটা এরকম হবে যে আমি সবসময় ফিজিক্স দিয়ে স্টার্ট করবো। যদি আমার মনে হয় যে না আমি ফিজিক্সে খুবই কনফিডেন্ট, আমি সেটাই করবো, সেটা করতে পারো, অবশ্যই করতে পারো। এটা এক একজনের পার্সন টু পার্সন ভ্যারি করে। এবং আমি যদি বলি যে হ্যাঁ পরীক্ষার উপরে আমি দেখছি একটা পরীক্ষাতে কেমিস্ট্রি খুবই সহজ প্রশ্ন এসেছে এবং সেখানে আমি টাইমটাকে অনেক বাঁচাতে পারবো, তো কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করে দিই। হ্যাঁ ঠিক আছে আমি ফিজিক্স ভালো পারি, বাট কেমিস্ট্রি যেহেতু সহজ প্রশ্ন এসেছে কেমিস্ট্রিটা আগে আগে করে নেই। যেহেতু সহজ প্রশ্ন এসেছে আমি করার পর যে টাইমটুকু বেঁচে থাকবে সেই এক্সট্রা টাইমটুকু আমি ফিজিক্সের কঠিন প্রশ্নগুলোকে লাস্টের দিকে চিন্তা করার জন্য হচ্ছে দিব। সেখানে যদি পার্শিয়াল মার্কটা চলেও আসে তাহলে তো ক্ষতি নেই, তাই না? এই জিনিসগুলো তোমাকে নিজের পরীক্ষা থেকেই আসতে হবে। তো এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। এখন প্ল্যান এরকম প্রত্যেকটা উইকে তুমি একটা প্ল্যান করো যে এই উইকে আমি এই সাবজেক্টগুলোর এই জিনিসগুলোকে কভার করব। প্রথমে হচ্ছে একটু থিওরি পড়ে এলাম, দেন হচ্ছে তোমার কনসেপ্ট বুক পড়ে এলাম, দেন তোমার হয়তো একটু প্র্যাকটিস করে নিলাম, দেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে একটু দেখে নিলাম, এরপর হচ্ছে নিজেকে একটু জাজ করলাম। এই প্রত্যেকটা উইক ওয়াইজ তোমাকে হচ্ছে কিন্তু এটাকে ভাগ ভাগ করে নিতে হবে। তুমি যদি এটা এখন থেকে করতে পারো পরীক্ষার আগ পর্যন্ত দেখবা যে তোমার কিছু আর বাকি থাকছে না। যেই 2-3টা টপিক আনটাস্ট থেকে যাবে লাস্ট পর্যন্ত সেটা ধরারই দরকার নাই, সেটা স্কিপ করে চলে যাও। যেটা তোমার স্ট্রং জোন লাস্টের দিকে সেটা নিয়ে হচ্ছে আমি কথা বলবো। পরীক্ষা তোমাদের যখন ঘনিয়ে আসবে তখন দরকার হলে সেটা নিয়ে অ্যাডভাইস দিব। বাট আপাতত এইচএসসি রেজাল্ট যা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমি বললামই এটা যে এইচএসসি রেজাল্ট যে বছর খারাপ হয় অটোমেটিক্যালি তোমার ভার্সিটিগুলো সেভাবেই ডিসিশন নেবে যাতে করে তুমি পরীক্ষা দিতে পারো। ওকে, তো ভয় পাওয়ার কিছু নেই। যারা এ প্লাস পেয়েছো সবাই খুবই অভিনন্দন, অনেক অভিনন্দন। তোমরা অভিনন্দনের খুশিতে আজকের দিনটা চিল করো, কোনো সমস্যা নেই। কালকে থেকে আবার পড়া স্টার্ট করতে হবে, কালকে থেকে আবার পড়া স্টার্ট করো। এবং যেই উদ্যমে এতদিন থেকে পড়ছিলে সেই উদ্যমটা যাতে করে তোমার নষ্ট না হয়। যে প্লাস তো পেয়ে গেছে আমাকে আর থামাবে কে, এমন অনেক অনেক উদাহরণ আছে, আমি দিতে পারবো আমার পরিচিত, যারা এ প্লাস পেয়েও চান্স পায়নি, কোথাও চান্স পায়নি। একটা ছোট মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো পরীক্ষা হয় সেগুলো তো চান্স পায়নি। কি বলবো আমি তাহলে? মানে এ প্লাস হচ্ছে মেইন জিনিস না, মেইন গোল নাই, ঠিক আছে? যারা তোমরা খারাপ করছো এ প্লাস একটু জন্য মিস করেছো তাদের হতাশ হওয়ার কিছু নাই। আমার অনেক অনেক ইউনিভার্সিটি অনেক ফ্রেন্ড আছে, আমার ইউনিভার্সিটি হোক কিংবা অন্যান্য ইউনিভার্সিটিতে হোক, অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে এ প্লাসও পায়নি, তারা অনেক ভালো ভালো জায়গায় পড়ছে, অনেকে হচ্ছে বাইরের দেশে চলে গেছে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রেখে তোমরা হচ্ছে পড়াশোনা স্টার্ট করো। আমার মনে হয় তোমরা ভবিষ্যতে ভালো কিছু করবে। তো আজকের ভিডিও এখানেই। আমরা হচ্ছে পড়া স্টার্ট করো তোমরা। এবং কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো নিচে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে পেজ আছে প্রবর্তন পেজে, সেখানে যদি কন্ট্যাক্ট করো আমরা আমরা হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।